আমরা পার্টলি ফ্লেক্সিবল পার্টলি রিগিড কেন বলি, যে ডিফারেন্ট টাইপ অফ মেজরিটি উই হ্যাভ ফাউন্ড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। হাউ মেনি টাইপ অফ মেজরিটি ইন ইন্ডিয়া? আমাদের কনস্টিটিউশন ফ্রেমের জন্য 4 ধরনের মেজরিটি আছে। কিছু কিছু কনস্টিটিউশনের অংশ আমরা সিম্পল মেজরিটিতে পাস করলেই আমাদের কিন্তু লাগু হয়ে যায়। তাহলে কি হবে? ইট ইজ ইজি, ফ্লেক্সিবল। তো যেটা সিম্পল মেজরিটিতে পাস হবে দ্যাট ইজ দ্য ইজি অ্যান্ড ফ্লেক্সিবল, অনায়াসে পাস করানো যায়। আর যদি যেটা স্পেশাল মেজরিটিতে পাস করবে সেট ইজ ভেরি হার্ড টু চেঞ্জ ইট। তো স্বাভাবিকভাবে ইজি অ্যান্ড ফ্লেক্সিবিলিটিস নিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের এসেই যায়। তো যাই হোক, হোয়াট ইজ কল দ্য সিম্পল মেজরিটি, এটা যাওয়ার আগে আমি একটা বোঝাই যে আমি যদি বলি ইফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে 300 জন মেম্বার আছে, আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করছি, ধরে নেওয়া মানে এই না যে আমাদের লোয়ার হাউসে এতজন আছে, আপার হাউসে এতজন আছে, এটা আমি বলছি না। আমি বলছি যে আজকের যে ইন্ডিয়ার হাউসে 300 জন টোটাল মেম্বার আছে, সিটস অফ দা টোটাল সিট কত না 300 জন, যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হয় সেই কারণের জন্য আমি ধরলাম। 300 জনের মধ্যে আমরা বলেছিলাম যে কোনো একটা হাউস তখনই চালু থাকতে পারে যদি তার কোরাম মেনটেন হয়। ইফ কোরাম ইজ মেনটেন দেন হাউস ইজ পারফর্ম, আদারওয়াইজ কিন্তু হাউস চলবে না। তো কোরাম কাকে বলে? কোরাম, ইন্ডিয়ান কনস্টিটিউশন কোরাম ইজ দ্য 10%। যে পার্সেন্টের নিচে গেলে, যে পার্সেন্ট 10% অ্যান্ড অ্যাবাভ থাকলে তোমার মিটিং হবে। কোরাম ইজ দ্য 10% অ্যান্ড অ্যাবাভ, 10% অ্যান্ড অ্যাবাভ। অর্থাৎ যে পার্সেন্টের নিচে এলে আমি মিটিং চালু রাখতে পারবো না, তাকে বলে কোরাম। অর্থাৎ যে সংখ্যা, অর্থাৎ 300 জন আছে, 300 জনের 10% কত হয়? 30। 30 জনের কমে হলে সেদিন আর হাউস বসবে না। হাউস ইজ অ্যাডজন টিল ফুল ডেট বা যাই বলো, হাউসে সেদিন আর বসবে না, সেদিনের কাজ ভন্ডুল হয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো যে আমি যখন মানিটারি কমিটি, পলিসি কমিটি বলেছিলাম, সেখানেও একটা মিটিং এর কোরাম বলেছিলাম 6 জনের মধ্যে 4 জন উপস্থিত থাকতে হবে। অর্থাৎ ডিফারেন্ট, বাট ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ইন্ডিয়ার যদি আমার লোকসভা, রাজ্যসভা, যারা পাওয়ার হাউস, আমি আগের দিন বলেছিলাম তারা আইন তৈরি করে, এই পাওয়ার হাউস যারা আইন তৈরি করে সেখানে কোরাম হচ্ছে কত? 10%। 10% ইজ দ্য কোরাম। তাহলে আমার কি কত না 30 জন উপস্থিত থাকতেই হবে, অ্যাটলিস্ট 30 জন, 30 মেম্বার এন্ড অ্যাবাভ যদি উপস্থিত থাকে তাহলে আমার হাউস হবে। এই হাউসে অর্থাৎ 30 জনকে আমরা কি বলি না প্রেজেন্ট মেম্বার। সিম্পল মেজরিটি বলে যে মেজরিটি অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, প্রেজেন্ট থাকলো এবং ভোট দিল, এরকম যতজন মেম্বার তাদের মেজরিটিকে বলা হয় সিম্পল মেজরিটি। সাপোজ ধরো আমার সেদিন 50 জন উপস্থিত ছিল, তাহলে আমার হাউস হয়েছে। তো হাউসের মধ্যে আমি যদি 26 জনের ভোট পাই তাহলে কোনো অংশ চেঞ্জ করতে পারি। তোমরা দেখো হাউ ইটস ডিফার, দেখো কত সোজা এবং কত ধরনের। দেখো তুমি দেখো 300 জন মেম্বারের মাত্র 26 জন একটা বিলকে সাপোর্ট করলো, বাকি জন উপস্থিত ছিল না, কিছু ছিল না, মানে কি আমি ধরে নেব যে তারা বিলের বিপরীত ছিল, বাট তারা যেহেতু আসেনি সেহেতু আমার কিন্তু আজকের বিলটা পাস হয়ে গেল এবং সেটা কনস্টিটিউশনের কোনো না কোনো অংশের অ্যামেন্ডমেন্টও হয়ে গেল। তো এই যে তোমাদের দেখবে কিছু কিছু সময় প্রেজেন্ট অ্যান্ড ভোটিং কেন বললাম, ধরো আমি প্রেজেন্ট থাকলাম, তোমরা লক আউট, কোনো কোনো সময় দেখবে কোনো কোনো পলিটিক্যাল পার্টি তারা দেখবে ওয়ালে নেমে গেল বা ওয়াল থেকে বা দেখবে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে যেই বেরিয়ে গেল, ধরো আমি 50 জনের মধ্যে 10 জন তারা কি করলো, বিলের বিরোধিতা করতে করতে রুম থেকে বেরিয়ে গেল, বিলের সময় ভোটও দিল না। তাহলে আমার কি হলো, ওই যে 40 জনের উপর আমি যদি মেজরিটি পেয়ে যাই, দ্যাটস মিন যদি আমি 21 জনের মেজরিটি পাই তাহলেও কিন্তু আমার বিল পাস হয়ে যাবে। বোঝাতে পারলাম নিশ্চিত? তো অর্থাৎ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, মেজরিটি অন প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ প্রেজেন্ট এবং ভোট যারা দিচ্ছে তার মেজরিটিকে বলা হয় সিম্পল মেজরিটি। হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট মেজরিটি? অ্যাবসলিউট মেজরিটি মানে হাউজের টোটাল স্ট্রেংথের মেজরিটিকে বলা হয় অ্যাবসলিউট মেজরিটি। হোয়াট ইজ দ্য ইট? যে মেজরিটি অন টোটাল মেম্বার, টোটাল মেম্বারের যে মেজরিটি পাওয়া যায় তাকে আমরা বলি যে অ্যাবসলিউট মেজরিটি। হোয়াট, এটা কি বলতে চাইছে যে আমার যদি 300 জন মেম্বার হয়, দ্যাট ইজ 300 জনের মেজরিটি মানে কত? 300 ডিভাইডেড বাই 2 প্লাস 1,
দ্যাট ইজ 151 ইজ অ্যাটলিস্ট আমাকে পেতে হবে। 300 জনের যদি হাউস হয়, 300 জনের হাউসের অন্তত 151 জনের আমার ভোট পেতে হবে। যদি আমি 151 জনের ভোট পাই, তাহলেই আমার কিন্তু এটাকে বলা হবে যে ইট পাসড ইন অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটি আমরা খুব একটা পোর্শনে দেখতে পাই না। আচ্ছা, তার আগে আমি বলে দিই, সিম্পল মেজরিটিতে একটা বিল যেটা পাস হয়, যেটা হচ্ছে কি তোমরা জানো 1 থেকে 4 মধ্যে আমরা ইউনিয়ন অ্যান্ড স্টেটের গল্প বলি আর্টিকেলে। যদি তোমরা আর্টিকেল থেকে থাকো, সেখানে ইউনিয়ন অ্যান্ড স্টেটের গল্প বলা আছে। যে কোনো রাজ্যকে ভাঙার জন্য, ধরো আমি আজকে জম্মু কাশ্মীরকে ভেঙে দিলাম, জম্মু কাশ্মীর লাস্ট তোমরা জানো ভেঙেছি, তাহলে আমার জম্মু কাশ্মীর দিয়ে কথা বললে তোমাদের বেশ ভালো লাগবে, কারণ যেহেতু লাস্ট হয়েছে। তো জম্মু কাশ্মীরকে তোমরা কি করেছো, স্টেট থেকে দুটো ইউনিয়ন টেরিটরি বানিয়ে নিয়েছো। তার জন্য দেখো তোমাকে কোনো কষ্ট করতে হয়নি, কারণ ইটস এ সিম্পল মেজরিটির বিল। যদি হাউজে সিম্পল মেজরিটিতে পাস হয়ে যায়, তাহলেই হচ্ছে কি তুমি কিন্তু যে কোনো স্টেটকে ভাগ করে দিতে পারো। তুমি যে কোনো স্টেটকে তুমি ভাগ করে দিতে পারো। এবার তুমি বলতে পারো যে এই যে স্পেশাল স্ট্যাটাস, আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো সেখানে দেখাবো যে দে হ্যাভ এ 370 স্পেশাল স্ট্যাটাস। স্পেশাল স্ট্যাটাসটা যেহেতু কোনো হাউজে পাস করে আইন প্রণয়ন হয়নি, তাই ওটা ছিল একটা এক্সিকিউটিভ অর্ডার। এক্সিকিউটিভ অর্ডার কোনটা বলা হয়, যেটা আমরা বলেছিলাম অর্ডিন্যান্স। ওটা অর্ডিন্যান্সের মাধ্যমে যেহেতু হয়েছিল, সেহেতু কি করেছে না, এখনকার প্রেসিডেন্ট সেই অর্ডিন্যান্স উইথড্র করে নিয়েছে। বাট আমি সেটা 370-এর চেঞ্জের কথা বলিনি। 370 তো চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে চেঞ্জ হয়েছে কি, তোমরা দেখেছো জম্মু কাশ্মীর ভেঙে দুটুকরো হয়েছে। তো জম্মু কাশ্মীর ভেঙে একটা জম্মু কাশ্মীর, একটা লাদাখ বানানো হয়েছে। এই যে জম্মু কাশ্মীর এন্ড লাদাখ, টু ডিফারেন্ট ইউনিয়ন টেরিটরি যে তোমরা বানালে, এটা হচ্ছে কি জাস্ট সিম্পল মেজরিটিতে পাস করাতে হয়। অর্থাৎ এই যে স্টেট, যে কোনো স্টেট, আমরা অন্ধ্রকে ভেঙে দুটুকরো করেছি, অন্ধ্র অ্যান্ড তেলেঙ্গানা, সেক্ষেত্রেও একই সেম ঘটনা। তো এখানে আমি এই যে ঘটনার ক্ষেত্রে শুধু হাউসে সিম্পল মেজরিটিতে যদি পাস হয়ে যায়, তাহলেই আমরা কিন্তু অনায়াসে করতে পারি। সেই জন্য আমরা বলি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইউনাইটেড ইউনিয়নের কথা বলা আছে বা ডিস্ট্রাকটিভ স্টেট। মনে করলে গভর্নমেন্ট অনেক বেশি বেশি নাম্বার অফ স্টেট বাড়াতে পারে, বাট ইউনিয়ন হবে একটা। সেহেতু ভারতবর্ষের ইউনিটারি একটা ল, অর্থাৎ কেন্দ্রমুখী হবে। কেন্দ্র কখনো ভাঙানো যাবে না, অর্থাৎ উই আর ইন্ডিয়া, টেরিটরি অফ ইন্ডিয়া ক্যান নট বি চেঞ্জ। এটা বাড়ানো যাবে, ভেঙে কেউ বেরিয়ে যেতে পারে না। হঠাৎ করে সাউথ ইন্ডিয়া একটা যে স্লোগান উঠেছিল যে তারা নিজস্ব স্বাধীনতার গল্প টল্প বলছে, বা বলেছিল আর কি মাঝখানে কিছু জন নেতার গল্পে। তো সেখানে যাই বলি না কেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটাকে কখনোই কখনোই ভাবে সাপোর্ট করে না, বা ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা কখনোই হতে দেবে না। ইন্ডিয়ান কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে ইউনিয়ন একটা, বাট স্টেট যে কোনো সময় আমি ভেঙে দিতে পারি। তো সেই জন্য দেখবে নাম্বার অফ স্টেট ইনক্রিজিং ডে বাই ডে। তো এগুলো আমি তোমাদের বললাম তার কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। হোয়াট ইজ কল্ড দ্য অ্যাবসলিউট মেজরিটি? অ্যাবসলিউট মেজরিটি আমি তোমাকে বলেছি যে টোটাল মেম্বারের মেজরিটি। এটা নিয়ে কোনো বিল পাসের গল্প নেই। কোন কোন স্পেশাল মেজরিটির একটা পার্ট হচ্ছে কি অ্যাবসলিউট মেজরিটি। সেটা আমরা যাওয়ার আগে তোমাদের জানা দরকার যে অ্যাবসলিউট মেজরিটি আমরা কোথায় থিওরিটিক্যালি খুব দেখি। সেটা হচ্ছে কি, আমরা অ্যাবসলিউট মেজরিটি থিওরিটিক্যালি দেখি যখন কোনো ইলেকশন হয়। যখন কোনো ইলেকশন হয়, মেজরিটি বলে না যে এতজন মেম্বার পেলে আমি নিশ্চিত সংখ্যাগরিষ্ঠ সরকার করব। এই যে সংখ্যাগরিষ্ঠ সরকার করব যে কনসেপ্টটা বলা হয়, যেমন আমাদের ইন্ডিয়ায় বলা হয় যে পার্লামেন্টে হাউসে যদি আমাকে ক্ষমতা নিতে হয় 273 পেতে হবে লোকসভাতে। তো লোকসভার এই যে 273, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট মেজরিটি অফ দি লোকসভা। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে যদি টোটাল মেম্বার, যে টোটাল মেম্বার্স আছে, সেই টোটাল মেম্বারের যে মেজরিটি, সেটাই হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি, যেটা হচ্ছে আমরা সর্বদাই ভোটের সময় একটা দেখি। আর কিছু পোর্শনে আমরা অ্যাবসলিউট মেজরিটি অ্যাজ এ অপশন অফ সাম স্পেশাল মেজরিটি হিসেবেও রেখেছি, সেটা আমরা একটু পরে যাচ্ছি। তো হোয়াট ইজ কল দ্য এফেক্টিভ মেজরিটি? এফেক্টিভ মেজরিটি কাকে বলে? আমি এই বাকি দুটো মুছে দিই, তাহলে কি হবে, বাকিগুলো লিখতে সুবিধা হবে। হোয়াট ইজ দ্য এফেক্টিভ মেজরিটি? এফেক্টিভ মানে এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস। এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস, হোয়াট ইজ দ্য এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস? এফেক্টিভ স্ট্রেংথ, effective strength is equal to total strength minus vacancies। একদম মনে রাখবে এটা, যে effective strength is equal to
টোটাল স্ট্রেংথ মাইনাস ভ্যাকেন্সি। সাপোজ ধরো আমার 300 জন মেম্বার, 300 জনের মধ্যে দেখা গেল 20 জন মারা গিয়েছে বা কোনো কারণে সেখানে ফল বেরোয়নি, তাহলে আমার এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস কত হবে না 280 ইজ ইওর এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস। অর্থাৎ 280 ইজ ইওর এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস। তাহলে এফেক্টিভ স্ট্রেংথের যে মেজরিটি তাকে বলা হয় এফেক্টিভ মেজরিটি। তাহলে আমার এখানে মেজরিটি কত হবে, এখানে এই 280 জন যদি আমার এফেক্টিভ স্ট্রেংথ হয়, তাহলে 280 ভাগ 2 প্লাস 1। মেজরিটি থাকতে গেলে তো তার উপরে রাখতে হবে, 140 আর 1 141। অর্থাৎ আমাকে অ্যাবসলিউট মেজরিটি যেখানে 151 পেতে হচ্ছিল 300 হাউসে, এখানে মাত্র 141 যদি আমি পাই, তাহলে আমি বলে দেবো এফেক্টিভ মেজরিটি পেলাম। এফেক্টিভ মেজরিটি কোথায় কোথায় লাগে তোমরা জানো, যে স্পিকার অফ লোকসভা এবং চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা থেকে যদি ভাইস প্রেসিডেন্টকে সরাতে হয়, তাহলে এফেক্টিভ মেজরিটি সেখানে অ্যাপ্লিকেবল। কি হয় তোমরা জানো, আপার হাউস হচ্ছে গিয়ে সর্বদা হচ্ছে গিয়ে থাকে, অর্থাৎ আপার হাউস ইজ এ পার্মানেন্ট হাউস, তো এটা সহজে কখনো চেঞ্জ হয় না। বা কোনো লোয়ার হাউসে চেঞ্জ হয়, লোয়ার হাউসে কি হয় প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন নতুন সরকার করে। এবার ধরো ভোট হয়ে গেল, ভোটের পরে দেখা গেল যে ভোটের পরে যখন শপথ বা আরো 1 বছরের মধ্যে 3 জন 4 জন বা 5 জন 7 জন মারা গেল, সেগুলো হচ্ছে ভ্যাকেন্সিস। বা কেউ অসুস্থতার কারণে রিজাইন করলো, তো সেই সবগুলো হচ্ছে ভ্যাকেন্সিস। আগামী 6 মাসের মধ্যে সেই পদগুলো পূরণ করা হবে। এটা পূরণ করবে কে, বাই দ্য প্রসেস অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন ভোটের মাধ্যমে আবার ফের সেটাকে পূরণ করবে। তো তার আগে পর্যন্ত যদি কোনো একটা সিচুয়েশন আসে যেখানে আমি দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান অফ রাজ্যসভাকে আমি তাকে করতে চাই, মানে তাকে পদ থেকে বহিষ্কৃত করতে চাই, রিমুভ করতে চাই, ইমপ্রিজ করতে চাই, তো তাহলে আমার কি হবে, তাহলে আমার রাজ্যসভাতে এফেক্টিভ মেজরিটিতে পাস হতে হবে। রাজ্যসভার যে স্ট্রেংথ থাকবে সেই স্ট্রেংথের ভোট হতে হবে এফেক্টিভ মেজরিটিতে। যদি এফেক্টিভ মেজরিটিতে পাস হয়ে যায়, যদি আমি বলি রাজ্যসভাতে সে বস, তখন 200 আছে এফেক্টিভ স্ট্রেংথ, 250-এর মধ্যে 200 আছে, তা 200-এর মধ্যে আমার অর্ধেক মানে 100, 100 প্লাস 1, 101 এর ভোট পেলেই কিন্তু তোমার চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা থেকে তাকে মানে অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করে দেওয়া যাবে। ঠিক সেম ওয়েতে স্পিকার অফ দ্য লোকসভাকেও রিমুভ করে দেওয়া যাবে বাই দ্য প্রসেস অফ দ্য এফেক্টিভ মেজরিটি। এবার তুমি দেখো একটা হাউসে তোমরা চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভার গল্প যেহেতু বলছি, যেহেতু চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা হচ্ছে গিয়ে আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাকে যখন আমরা একটা হাউসে পাস করি অর্থাৎ রাজ্যসভাতে পাস করি, যখন আমরা রিমুভাল অফ দ্য ভাইস প্রেসিডেন্টের সময়ও বলবো, এখন একটু বলে যাই যে যখন আমরা এখানে পাস করি রাজ্যসভাতে লাগছে এফেক্টিভ মেজরিটি, বাট তোমার লোকসভাতে লাগে সিম্পল মেজরিটি। তোমরা বুঝতে পারছো, লোকসভায় ওটা পাস করানো খুব সোজা গভর্নমেন্টের, কারণ ইটস রিকোয়ার অনলি সিম্পল মেজরিটি। আর তোমার সিম্পল মেজরিটি মানে একেবারে লেস, জাস্ট যাওয়ার মতো একটা গল্প। তো আমি আশা করি সকলেই বুঝেছো হোয়াট ইজ কল্ড দ্য এফেক্টিভ মেজরিটি। দেন উই গো টু দ্য নেক্সট মেজরিটি, দ্যাট ইজ কল্ড দ্য স্পেশাল মেজরিটি। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেয়ার ইজ এ ইন্ডিয়া হ্যাজ এ 4 টাইপ অফ স্পেশাল মেজরিটি। অর্থাৎ এখানে আমরা 4 ধরনের স্পেশাল মেজরিটি দেখতে পাই। একটা হচ্ছে প্রেসিডেন্ট রিমুভাল, রিমুভাল অফ প্রেসিডেন্ট, ইমপ্রিজমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। আমরা ইমপ্রিজমেন্ট অফ প্রেসিডেন্ট, ইমপ্রিজমেন্ট অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে যদি তার পদ থেকে বের করে দিতে যাই একটা মেজরিটি লাগে, তাকে আমরা কি পদ্ধতিতে পাস করাই সেটাকে আমি বলি। ইমপ্রিজমেন্ট অফ প্রেসিডেন্টের ক্ষেত্রে আমার লাগে 2/3 অফ নট লেস দ্যান, নট লেস দ্যান 2/3 অফ টোটাল মেম্বার। অর্থাৎ তোমরা কি বুঝলে, নট লেস দ্যান 2/3 অফ টোটাল মেম্বার, দ্যাটস মিন কি, যে আমার যদি 300 জনের মেম্বার হয়, 300 জনের 2/3 কত, 200, 200-র কমে হবে না, 200-র কমে নয়, 200-র উপরে পেতে হবে বা 200 পেতে হবে। নট লেস দ্যান এর ক্ষেত্রে কিন্তু এখানে মেজরিটি কনসেপ্ট হয় না। একটা জিনিস তোমাদের বুঝবে যে এখানে কিন্তু 2/3 অফ টোটাল মেম্বার, নট লেস দ্যান 2/3 অফ মেম্বার, টোটাল মেম্বার মানে কি 2/3 অফ টোটাল মেম্বার পেলেও কিন্তু তুমি ইমপ্রেসড হয়ে যাবে। স্বাভাবিকভাবে 200 এবং তার অ্যাবাভ যদি পায়, 200 এন্ড অ্যাবাভ যদি পায়, ইট ক্যান বি পাস্ট, অর্থাৎ 200 এন্ড অ্যাবাভ। আমার 300 সিটের মধ্যে 200 এন্ড অ্যাবাভ যদি পাই, তাহলে হচ্ছে কে ইমপ্রিজমেন্ট অফ প্রেসিডেন্টের কাজ সম্পন্ন হবে।
ইমপ্রিজমেন্ট প্রসেস আছে, সেটা আমরা তোমাদের এর আগের দিনও গল্প করেছি, ইন ফিউচারও আবার গল্প করব। তো যাই হোক, যে এখানে ইট ইজ তাহলে আমরা কি এখানে একটা প্রশ্ন অলরেডি বিসিএস এসেছিল যে প্রেসিডেন্টকে রিমুভ করতে গেলে কোন ধরনের মেজরিটি লাগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য আমার স্পেশাল মেজরিটি লাগে। জাস্ট এইটাকেই তোমাকে প্রশ্ন এসছে, তোমরা বুঝতেই পারছো যে সো ইজি ইট ওয়াজ। তারপর আমরা যাই সেকেন্ড টাইম অফ মেজরিটি। তোমরা জানো যে যদি আমরা 368 368 কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করি, সেটা স্টেট সাবজেক্ট নেই, স্টেট সাবজেক্ট এলে গল্প টল্প আলাদা, বা তোমার হচ্ছে গে কোনো কনস্টিটিউশনাল পদাধিকারী যাতে সুপ্রিম কোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজদের যদি আমি রিমুভ করি, তাহলে যে মেজরিটি লাগে ইটস এ ওয়ান টাইপ অফ মেজরিটি। এখানের মেজরিটি কি বলা আছে, আগেরটা মুছে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এখানের মেজরিটিতে এই পাশে লিখছি 2/3 অফ টোটাল মেম্বার, দ্যাট ইজ 200। এখানে হয়েছে কি 200 এন্ড অ্যাবাভ যদি পাই, তাহলে হচ্ছে কি আমার প্রথম ধরনের স্পেশাল মেজরিটি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এখানে বলে যে 368 এ কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে। 368 এ যদি তোমরা জানো 368 আর্টিকেল অনুযায়ী কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, তো 368 অনুযায়ী যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয় তাহলে কে ধরনের মেজরিটি লাগে। এখানে বলা আছে ফার্স্ট অপশন ইজ দ্য অ্যাবসলিউট মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, অ্যান্ড সেকেন্ড অপশন ইজ দ্য not less than 2/3 of present and voting. So it is can see that it is a one type of majority where we can say যে এক নম্বরে অ্যাবসলিউট মেজরিটি মানে তোমরা বুঝতে পেরেছো মেজরিটি অফ দ্য হাউস, দ্যাট ইজ আমার এখানে কত ছিল যে মিনিমাম 151 পেতেই হবে মেজরিটি অফ দ্য হাউস। অ্যান্ড বলেছে মানে দুটো কন্ডিশনই আমার ফুলফিল করতে হবে, অর যদি হতো এনি অফ দা হতো। আর 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ তোমরা জানো যে 30 জনের বেশি যদি হয় হাউসটা বসবে, বাট প্রেজেন্ট অ্যান্ড ভোটিং তোমার কিন্তু 151 উপরে হতে পারে। তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে সংখ্যাটা যদি কম হয় তাহলে কিন্তু হবে না। আমি তোমাদের একটা জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের এক্ষুনি আমি ব্যাক করব যে 250 জন উপস্থিত আছে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং 250 জন আছে, 152টা ভোট ফরে গিয়েছে, তাহলে হবে কি হবে না এটা নিয়ে আমি একটু পরে আসব, এসে তোমাদের কাছে ডিসকাশন করে জানতে চাইবো। যে একটা কন্ডিশনে বলা হলো যে 250 জন মেম্বার, 300 জনের হাউসে 250 জনের মেম্বারের হচ্ছে কি 250 জন মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং প্রেজেন্ট ছিল এবং ভোট দিয়েছে, তার মধ্যে 152 জন ফেভারে দিয়েছে, তাহলে এই প্রসেসে এই বিলটা পাস হবে কি হবে না, সুপ্রিম কোর্টের জাজ রিমুভ হবে কি হবে না, 368 এ কোনো বিল পাস হবে কি পাস হবে না, সেটাকে আমি তোমাদের এক্ষুনি জানবো। থার্ড অপশন হচ্ছে কি 368 এ যদি স্টেট সাবজেক্ট অর্থাৎ জিএসটি পাসের গল্পই আমি তোমাদের বলতে পারছি, অর্থাৎ এখানে আমি যে এখানে যে গল্পটা বলেছি সেম গল্পটা ওখানে থাকছে। যে 368 এ আমি তোমাদের কি বলেছিলাম যে অ্যাবসলিউট মেজরিটি এন্ড নট লেস দ্যান 2/3 অফ মেম্বার, এটা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তার হচ্ছে কি এখানে হচ্ছে কি থাকবে অ্যান্ড নট লেস দ্যান 50% অফ স্টেট পাসড বাই সিম্পল মেজরিটি। যদি তোমরা দেখো যে জিএসটির সময় অন্যান্য রাজ্যগুলোকেও অর্থাৎ স্টেট সাবজেক্ট যেহেতু ইনক্লুড আছে সেহেতু তোমাকে বিভিন্ন রাজ্য থেকেও বিলটাকে পাস করাতে হবে। সেইখানে যে যদি কোনো সেন্ট্রাল বিল কোনো রাজ্য থেকে পাস করাতে হয় সেই রাজ্যে কিন্তু সিম্পল মেজরিটিতে পাস করাবে, অর্থাৎ নট লেস দ্যান 50% অফ দা অ্যাসেম্বলি, অর্থাৎ অন্তত 50% অফ দা অ্যাসেম্বলি বা স্টেট যেখানে অ্যাসেম্বলি আছে তার থেকে যেন কম না হয়। অর্থাৎ ওই জন্য তোমরা দেখেছো তোমাদের যতগুলো অ্যাসেম্বলি আছে ভারতবর্ষে, ইভেন তোমরা জানো পন্ডিচেরি অ্যান্ড দিল্লি অলসো, তাদেরকে নিয়ে
তার নট লেস দ্যান, তার থেকে বেশি যখন হয়েছে, তোমার জিএসটি বিল ফাইনালি সারা ভারতে লাগু হয়ে গেছে, তখন আর কেউ বাধা দিতে পারবে না, কেউ রেডি থাকতে পারবে না। অর্থাৎ এখানে নিয়েও আমি এক্ষুনি তোমাদের সঙ্গে আলোচনায় আসবো। লাস্ট একটা বলি, কিছু কিছু আর্টিকেল আছে সেখানে হচ্ছে কি, যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয় সেখানে বলা আছে 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। যদি কিছু কিছু আর্টিকেলে আমার অ্যামেন্ডমেন্টের জন্য 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হলেও আমরা কিন্তু নট লেস দ্যান 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এই কনসেপ্টেও কিছু কিছু অংশ আমাদের পরিবর্তন